22শে জানুয়ারি 2024 এমন একটি শুভ দিন যেটার অপেক্ষা সারা ভারতবর্ষের মানুষজন 500 বছর ধরে করে আসছে। এমন একটা দিন যার অপেক্ষায় না জানি কত প্রজন্ম ধ্বংস হয়েছে। একটা এমন দিন যার জন্য মানুষ নিজের প্রাণ ত্যাগ করেছে। একবার জাস্ট ভেবে দেখুন, 1600 শতাব্দীতেও এমন অনেক রাম ভক্ত ছিল যারা চেয়েছিল মন্দির নির্মাণ করতে। আবার 1800 শতাব্দীতে এমন অনেক মানুষই ছিল যারা দৌড়েছিল আদালত হকের দাবির জন্য। আবার এমন মানুষও আছে যারা নিজেদের জীবনের সম্পূর্ণটা বিসর্জন করেছে রাম মন্দিরের উদ্দেশ্যে। তারা হয়তো এখন আর পৃথিবীতে নেই, কিন্তু আমি বা আপনারা কতটা লাকি ভাবুন যে এই মহান দিনটি আমরা দেখতে পাচ্ছি। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা দেখি 500 বছরের এই রাম মন্দিরের সংঘর্ষের ইতিহাস। संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे। आवाज दूर दूर तक जानी चाहिए। जय श्री राम। সাল 1528 বাবরের আদেশ অনুসারে তারই সেনাপতি মীর বাকি অযোধ্যা আক্রমণ করে। প্রথমে সেখানে কিছু হিন্দুকে হত্যা করা হয় এবং বাকিদের বন্দী করা হয়। এরপর ভগবান রামের জন্মভূমিতে অবস্থিত মূল মন্দির ভেঙে ফেলা হয়। এই মন্দিরের ধ্বংসাবশেষের ওপরেই তৈরি করা হয় একটি মসজিদ, যার নাম দেওয়া হয় বাবরি মসজিদ। তখনকার দিনের বাইরের ইনভেডার্সদের একটা টেন্ডেন্সি ছিল যে অন্যের উপাসনা স্থল ভেঙে দিয়ে তার উপরেই মসজিদ নির্মাণ করা। বাবর যে রাম মন্দির ভেঙে তার উপরে মসজিদ নির্মাণ করেছিল, এর সবচেয়ে বড় প্রমাণ হলো তার আমলেই হিন্দুরা মোট 21 বার লড়াই করেছিল মন্দির উদ্ধারের উদ্দেশ্যে। এবার বাবর যদি পৃথক জায়গাতেই মসজিদ নির্মাণ করে থাকতো, তাহলে হিন্দুদের কি এতটা বড় দুঃসাহস হতো মুসলিম শাসিত দেশে 21 বার লড়াই করার? বাবরের আমল থেকে বাবরি মসজিদ ও রাম মন্দির নিয়ে বিবাদ শুরু হয়, যেটির নিষ্পত্তির জন্য সম্রাট আকবর বাবরি মসজিদের পাশেই একটি ছোট্ট রাম মন্দির তৈরি করার অনুমতি দেন। এই সমস্ত কিছুরই লিখিত প্রমাণ আছে আকবরের জীবনী দেওয়ানি আকবরীতে। আকবরের পরে জাহাঙ্গীর ও শাহজাহান মসজিদের পাশে মন্দির নির্মাণকে কেন্দ্র করে কোনো বিবাদ করেননি, কিন্তু ঔরঙ্গজেব মসজিদের পাশে মন্দির নির্মাণ সহ্য করতে পারেননি। মন্দিরকে ধ্বংস করার উদ্দেশ্যে তিনি বিশাল মোগল বাহিনী পাঠান। সেই সময় বৈষ্ণব দাস মহারাজ নামে এক সাধু মাত্র 10,000 সৈন্য নিয়ে এই বিশাল মোগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেইবারের মতো রাম মন্দির রক্ষা পেল ঔরঙ্গজেব আরও বেশ কয়েকবার মন্দির দখলের উদ্দেশ্যে সেনা পাঠান, কিন্তু প্রতিবারই হিন্দুরা ও শিখ গুরু গোবিন্দ সিং এর নেতৃত্বে মিলিতভাবে রাম মন্দিরকে রক্ষা করে। এই সমস্ত কিছুরই প্রমাণ মেলে আলমগীর নামায়। 1813 সাল হিন্দুরা প্রথমবারের মতো দাবি করে যে বাবর মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছেন। এরপর 1838 সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টেগো মেরি মার্টিন একটি রিপোর্টে বলেন মসজিদের যে পিলার আছে সেটি মন্দির থেকেই নেওয়া হয়েছে। এই রিপোর্ট প্রকাশের পরেই দেশ জুড়ে দাঙ্গা বেঁধে যায়। বাধ্য হয়ে বিবাদিত স্থানে নামাজের পাশাপাশি পূজারও বন্দোবস্ত করা হয়। 1855 অবধি ওই একই স্থানে হিন্দুরাও পূজা করত, আবার মুসলিমরাও নামাজ পড়ত। কিন্তু 1855 পরে মুসলিমদের মসজিদে প্রবেশ অধিকার মিললেও হিন্দুদের মেলেনি। ফলস্বরূপ এই মামলা 1855-তে আদালতে গিয়ে পৌঁছায়। ওই সময় নির্মোহী আখাড়ার মহন্ত রঘুবর দাস রাম জন্মভূমির ওপরে ছাউনি দেওয়ার আর্জি আদালতে জানান, কিন্তু তার এই আর্জি আদালত খারিজ করে দেয়। ফলস্বরূপ সারা দেশে বেঁধে যায় দাঙ্গা। 1934 সালে অযোধ্যায় দাঙ্গা শুরু হয় এবং বাবরি মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে ওই ক্ষতিগ্রস্ত অংশটি বানিয়ে দেওয়া হলেও এখানে পার্মানেন্টলি নামাজ পড়ার অধিকার খারিজ হয়। এরপর আসে 1947 সাল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর রাম ভক্তরাও ভাবতে থাকে এবার হয়তো তাদের মন্দির তৈরি হয়ে যাবে, কিন্তু তখনকার দিনে দেশের কংগ্রেসি নেতারা এই মন্দির নির্মাণকে বিশেষ পাত্তা দেননি। এরপর 1980-তে ভারতবর্ষে বিজেপির উত্থানের পর রাম মন্দির নিয়ে নতুন জল্পনা শুরু হয়। এই সময় সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি নিজের মতো আন্দোলন চালিয়ে যায়। এরপরই লালকৃষ্ণ আডবাণীজি সোমনাথ মন্দির থেকে অযোধ্যা অবধি রথযাত্রার ব্যবস্থা করেন। বিহারের সমস্তিপুরে আডবাণীজিকে গ্রেপ্তার করা হয়। রথযাত্রার উদ্দেশ্যে বেরোনো কর সেবকেরা এরপর অযোধ্যায় পৌঁছে যায় এবং মসজিদে গিয়ে হিন্দু ঝান্ডা গেড়ে দেয়। ফলস্বরূপ পুলিশ কর সেবকদের ওপর গুলি চালায়। তারপরেই আসে ইতিহাসের ওই দিন, যেটি অনেকের কাছে কালো দিন, আবার অনেকের কাছে বিজয় দিবস। 6ই ডিসেম্বর 1992 2 লাখ কর সেবক অযোধ্যায় পৌঁছে যায়। ওই সময় কল্যাণ সিং ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন এবং দেশের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিম্হা রাও। কর সেবকদের এই বিশাল ভিড় 1:55 মিনিটের মসজিদের প্রথম গম্বুজটি ভেঙে ফেলে। তার ঠিক 1.5 ঘন্টা পর দ্বিতীয় গম্বুজটিও ভেঙে দেওয়া হয়
এবং বিকেল 5টার মধ্যে 3টি গম্বুজই ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পরেই ইউপিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং মুখ্যমন্ত্রী নিজের পদ ত্যাগ করেন। এরপরে সারা দেশ জুড়ে দাঙ্গা বেঁধে যায়। মুম্বাইতে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় 900 জন প্রাণ হারায়। এরপরেই আদালতে যায় এই কেসটি এবং দীর্ঘদিন ধরে এই হিন্দু ও মুসলিমদের মধ্যে বিবাদ চলতে থাকে এখানে আদৌ মন্দির ছিল কি ছিল না। আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেয় এটা প্রমাণ করতে যে ওখানে আদৌ কোনো মন্দির ছিল কি না। এরপর এএসআই এর রিপোর্ট বেরোলে এটা প্রমাণ হয়ে যায় যে মসজিদের নিচে মন্দিরের ধ্বংসাবশেষ আছে। এএসআই এর এই রিপোর্টটি অনেক মূল্যবান ছিল কারণ এটি প্রথম বিজ্ঞানসম্মত কোনো রিসার্চ। এই রিপোর্টের উপরেই ভিত্তি করে আদালত এই স্থানটিকে 3টি দলে ভাগ করে দেয়, যথা রাম জন্মভূমি ট্রাস্ট, সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখাড়া। আদালত এই বিবাদিত স্থানকে এই 3টি দলের মধ্যেই ভাগ করে দেয় সমানভাবে, কিন্তু আদালতের এই ফয়সালা 3টি দলই নাকচ করে দেয়। ফলস্বরূপ এই মামলাটি যায় সুপ্রিম কোর্টের হাতে। 2019 সাল আদালত ফয়সালা করে এই বিবাদিত জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেওয়া হবে। 5ই ফেব্রুয়ারি 2020 মন্দির নির্মাণের কাজ শুরু হয়। এইভাবেই প্রায় 500 বছরের সংগ্রামের মাধ্যমে ভগবান রাম তার নিজের জন্মভূমিতে প্রতিষ্ঠিত হলেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।